ঘাস বা তৃণ একটি সাধারণ শব্দ যা সপুষ্পক উদ্ভিদকে বোঝায়। বাংলাদেশ উন্নয়নশীল দেশ। এদেশের মাটিতে যে ফসল ফলে তা সোনালী ফসল হিসেবে পরিচিত। দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পার্ট বাই এনআরবিসি ব্যাংক। সাথে আছি আমি হুমায়া জাহান ছোয়া। আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার মিঠামইনে। আমি আমার চারপাশে দেখতে পাচ্ছি শুধু সবুজ আর সবুজ। এর মধ্যে দেখতে পাচ্ছি কিছু বাথান। বাথান মানে হচ্ছে অস্থায়ী খামার। খামারিরা তাদের গরু বা ছাগল 6 মাস গ্রামের খামারে রাখেন এবং 6 মাস বাথানে রাখেন। তারা কেন এবং কী জন্য এ বাথানে গরু রাখেন সে সম্পর্কে আজ আমরা জানব। তবে তার আগে জানিয়ে দিচ্ছি এ বাথানের মালিকের সংক্ষিপ্ত পরিচিতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি বলো তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ শাহাবুদ্দিন। এই বাথানটা কি আপনার? হ্যাঁ আমার। এখানে কতটি গরু আছে? এখানে 12টা গরু আছে আমার। আচ্ছা, এখানে কয়টা গাভী গরু আছে? গাভী গরু আছে 3টা। আপনি এখানে এই জমিটা, এই বাথানের পুরো জমিটা কি আপনার? হ্যাঁ আমার। সম্পূর্ণ আপনি নিজ টাকায় কিনেছিলেন? এই বাথানে এসে আপনার কি কি সুবিধা হচ্ছে? সুবিধা হয়েছে মানে যে গরুটা কিনে আনলাম, যেমন 17,000 টাকা কিনছি, বিক্রি মনে হয় 1,20,000 বা 1.5 লাখ টাকা বিক্রি হয়। 6-7 মাস পাইলে গেলে এই একটু উপকার হয়। শুনলাম 6 মাস আপনারা গরু বাথানে রাখেন এবং 6 মাস গ্রামের খামারে রাখেন। এর থেকে আপনাদের কি উপকারিতা হয়? 6 মাস বাড়িতে রাখলে একটু লস হয়, এই যে 6 মাস রাখে নেই আমরা লাভবান হতে পারি। এখানে খোলামেলা জায়গা আছে, ঘাস খেতে পারে, খরচটা আমার কম। বাড়িতে তো নিতে কত বুসি খোল খাওয়ানো লাগে, চিন্তা খাওয়ানো লাগে, খোল বুসি খাওয়ানো লাগে না, মানে ঘাস খাওয়াইলে আমরা লাভবান হতে পারি। ভাই আপনি বাথানে কতদিন ধরে আছেন? আমরা কার্তিক মাসে আসছি। আচ্ছা, এইখানে কোন সময়ে পানিটা আসে? জ্যৈষ্ঠ মাসে আসে। বৈশাখ মাসে 15-20 মাসে আসতে পারে। এখানে তো পুরো একদম পানি ভরা থাকে। পানি ভরা থাকে না, তখন তো আর এখানে কোনো গরু ছাগল এসব কিছুই রাখা যায় না। আপনি তো এখানে গরু ছাগল রাখছেন, এখান থেকে আপনার কি পরিমাণ লাভ হচ্ছে? অনেক মেলা লাভ হয়েছে আমার থাকতে। আচ্ছা, এই গরু ছাগল কি আপনি কি কুরবানির সময় কি হাটে নিয়ে যান? হ্যাঁ হাটে নিয়ে যাই। কি দামে বিক্রি করেন গরুগুলো? মানে কত বছর হলে আপনি বিক্রি করেন গরুগুলো? এই যে 7 মাস 8 মাস পাইলা বিক্রি করে দেই, কত লাভবান হয়। মনে করেন কিনলাম 17,000 টাকা কিনলাম, 1,40,000 বা 1.5 লাখ টাকা বেচতে পারি। অনেক লাভে বিক্রি করতে পারছেন। আপনি তো এখানে থাকছেন একটা খোলা একটা জায়গায়, তো আপনাদের এখানে কি জীবনের কোনো ঝুঁকি নেই? হ্যাঁ ঝুঁকি আছে। তো আপনারা কিভাবে এখানে থাকছেন, সাহস করে থাকছেন? তা কি অনেক লাভবান করতে হলে ঝুঁকি থাকতে পারি। জল বৃষ্টি আসে, অনেক বইতে আমরা আছে, তবু গিয়া তো আমরা লাভ করতে গেলে থাকতে হয়। জি ভাই, আপনি তো আপনার বাড়ি রেখে এই বাথানে থাকছেন, এখানে কি আরো অনেক বাথানের মালিক আছে? হ্যাঁ অনেক বাথান আছে। আচ্ছা, আমরা তাহলে সে বাথানগুলো ঘুরে দেখে আসি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি এখানে বিশাল বড় বাথান দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের গরু ছাগল এবং মহিষ আছে। এখানে আপনাদের সবারই কি গরু ছাগল আছে এই বাথানে? এখানে কার কয়টা গরু আছে আমি সবার কাছ থেকে একটু জানতে চাই। চাচা, আপনার কয়টা গরু আছে বাথানে? 5টা গরু আছে। ভাইয়া আপনার কয়টা গরু আছে? 7টা গরু আছে। আচ্ছা, আর ভাইয়া আপনার কি নিজের গরু আছে খামারে? না, আমার গরু নেই, গাড়ি আছে, তাদের সহযোগিতা করি বাজারে আসা যাওয়ার জন্য। আচ্ছা চাচা, আপনার কয়টা গরু আছে? আমার 52টা গরু আছে। আচ্ছা ভাইয়া, আপনার কয়টা গরু আছে এখানে? 10টা। আচ্ছা, আপনার গরু আছে কয়টা? আমার গরু আছে 9টা। আচ্ছা, অনেকগুলো গরু। আপনার কয়টা গরু আছে? আমার 10টা। 10টা গরু আছে। এর মধ্যে গাভী আছে? গাভী আছে 3টা। আচ্ছা, এই গাভী কি এখানেই দুধ দোয়ানো হয় না? হ্যাঁ, 2টা দুধ দোয় আর একটা পর হবে। আচ্ছা, এই গরুর দুধগুলো আপনারা আসলে কি করেন? আমরা কিছু দুধ খাই আর কিছু গইলার দিয়ে বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করেন। প্রত্যেকদিন কি পরিমাণ দুধ হয়? প্রতিদিন 6 কেজি দুধ হয়। 6 কেজি দুধ হয়। কিছু বাজারে দেন আর কিছু খাই রেখে দেন। আপনার কয়টা গরু আছে? 10টা। 10টা গরু আছে। এর মধ্যে গাভী আছে কয়টা? একটা। আচ্ছা ভাই, আপনার কয়টা গরু আছে? আমার 10টা মহিষ আছে, আপনার 8টা গরু আছে,
এর মাঝে 2টা গাভী আর 4 গরু। ভাই আপনারা তো গ্রামের বাড়ি থেকে এসে এখানে বাথানে থাকছেন, কবে আপনারা এখানে আসেন? আমরা এখানে আসি কাতি মাসে। কার্তিক মাসে আসেন। আচ্ছা, এসে এখানে তো বাথানে এসে আপনারা কি উপকার পান? আমরা এখানে গরু বাছুর লইয়া বাথানে আসি, জি। কাতি মাসে আসিয়া এখানে জ্বালা পলাই, আচ্ছা জ্বালা পলায়া পরে নাঙ্গল দিয়া হেতে হাল চুই, আচ্ছা। হাল চুয়া পরে হেত লাগাই, জি। লাগায়া পরে পানি যে মেশিন দিয়া পানি দেই, পানি দিয়া সার দেই, আচ্ছা। পরে হেত বাঁচি, বাচ্চা পরে শেষ করি, জি। পরে ওটা পানি কিছি আমরা হিচ্ছা, পরে গরু লাগি ঘাস কাটি, গরু গোসল করাই। ভাইয়া আপনারা যে 6 মাস পরিবার ছেড়েই বাথানে থাকেন, আপনাদের কি আসলে খারাপ লাগে না? জি না, আমরা তো খারাপ লাগে না, মানে একটু ভালোই লাগে। আচ্ছা, আপনারা তো বাথানেও থাকছেন এবং গ্রামেও যাচ্ছেন, 6 মাস এখানে থাকছেন, 6 মাস ওখানে থাকছেন। যখন আপনারা বাথানে থাকেন তখন কিভাবে আপনারা পরিবারের সাথে আপনাদের সম্পর্কটা রাখেন? প্রথম হাইডালা গাছ গুছ কাটলাম, কাটতে সেটা দিয়াছিরা, পরে মনে করুন গরমে দিয়া আমরা আসরক তো মার্গিমের পরে যাইগা, এছাড়া আদাম দিয়ে বাড়িতে যাই, আবার বাসায় চলে আবার যান? সকালে বুড়া আদাম রক্ত উঠাই। আচ্ছা, পরের দিন আবার চলে আসেন? পরের দিন আবার আইসারা গাছ গুছ কাটি পরে দিই, এভাবে আমরা চলাচলতি। যখন এখানে ঝড় বৃষ্টি হয় তখন আপনারা কি করেন? তখন আমরা উড়া টুরা আছে, আমরা উড়ার মধ্যে থাকি। ভাই আপনারা সবাই কি এই গ্রামেরই মানুষ? না, আমাদের দেশের বাড়ি ভৈরব, আকবরনগর গ্রাম। ভাই আপনি তো অনেক দূর থেকে এসেছেন, আপনি কি আপনার গ্রামে বসেই গরু লালন পালন করতে পারতেন না? কারণ গ্রামের তো সকল খামারিরাই তো তারা গ্রামে বসেই গরু লালন পালন করছে। হ্যাঁ, গ্রামে পড়ছি, আমাদের তো এই জায়গায় আমার বাপ দাদার সম্পত্তি, জি। এখানে প্রচুর ঘাস হয়, হ্যাঁ। ভুসি টুসি কম খরচ হয়, এবারে বাড়িতে অত গরু মহিষ পালার অনেক কষ্ট হয়, খরচটা কম খরচ হচ্ছে হয়, এই যে এখানে। খরচে কম হয়। এবারে আমাদের বাপ দাদার সম্পত্তি আছে, জমিগুলো লাগায়, এর পাশে গরুও পালি, মহিষ পালি, এইভাবেই। মহিষ কিভাবে লালন পালন করছেন? এই যে ঘাস খাইতেছে, এবার ঘাস কাটতে আনি, আবার পানি পালা, অনেক পরিশ্রম, অনেক মহিষ কষ্ট। মূলত কি খায়? ঘাস, ঘাস খায়। গরু তো যেমন ভুসি খায়, খের খায়, মহিষ শুধু মহিষও ঘাস খায়, কিন্তু মহিষের ভুসি খাওয়াইতে গেলে অনেক টাকার দরকার। আচ্ছা। এই শুধু ঘাস খাওয়াই পালি, কষ্ট করি, ঘাস কাটি, ইয়া করি। আচ্ছা, আপনি কি মহিষকে কি প্রত্যেকদিন গোসল করাচ্ছেন নাকি হ্যাঁ, একদিন পর? প্রতিদিন মহিষের প্রতিদিন পানি পালাইতে হবে, গোসল না করলে, যত্ন না করলে হবে না। আপনি কিভাবে মহিষ পরিচর্যা করেন এবং এর লালন পালন করেন সে সম্পর্কে আমরা জানবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক, বিরতির পর ফিরে এলাম আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। এবার আপনাদের জন্য রয়েছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। আমাদের কৃষি ও কৃষ্টি। চাচা, আপনারা তো 6 মাস বাথানে থেকে গরু মহিষ লালন পালন করেন এবং 6 মাস গ্রামে থেকে লালন পালন করেন, তো এতে গরু মহিষ ছাগলের কি একই রকম রোগ হয় নাকি বিভিন্ন ধরনের রোগ? না, বিভিন্ন ধরনের লোক হয়। আচ্ছা, কি কি রোগ হয়? গরুর কি কি রোগ হয়? গরুর তরকা লোক হয়, এবারে বাতরা লোক হয়। আচ্ছা। এখানে আবার নতুন করে একটা লোক আছে, এটা প্যারালাইসিসের মতন। ও, এটা বর্তমানে আজ 1 সপ্তাহ ধরে দেখা দিছে প্যারালাইসিসের মতন। প্যারালাইসিস হচ্ছে। এই যে গরু মহিষ ছাগল এগুলো যে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, আপনারা কি সরকারি ভাবে কি কোনো সাহায্য সহযোগিতা না, পাচ্ছেন? আমরা সরকারি ভাবে সাহায্য পাইছি না। আমরা এই ডাক্তার ফোন করলে আসলে মনে করেন যে অতিরিক্ত টাকা নেই আমার থেকে। আচ্ছা। সরকারি ভাবে কোনো আমরা সাহায্য পাইছি না, সাহায্য পাচ্ছেন না। খুব কষ্টের মাঝে আমরা। সরকারের কাছে কি কি সহযোগিতা চান আপনারা? সহযোগিতা তো হলো যে একটা ডাক্তার মনে করেন যদি আমরা সবসময় মনে এখানে যদি আমরা পরিবেশটা যদি ভালো হইতো বা একটা ডাক্তার যদি আসতো, তাহলে আমরা সবাই মনে করেন একটু ভালোভাবে থাকতে পারতাম। আপনাদের খরচটাও কম হতো। খরচটা কম হইতো। চাচা, আপনি কত বছর ধরে গরু মহিষ লালন পালন করছেন এবং আপনি কিভাবে বুঝতে পারেন যে গরু মহিষের রোগ হয়েছে? আমরা তো আজ 30 বছর ধরে গরু বাছুর পালি, মনে করেন যে আমরা একটু মনে করেন ব্যতিক্রম হলে আমরা বুঝতে পারি গরুটা মনে করেন জ্বর আসে, এরপরে কাশি, চোখ দিয়ে আসে, মনে করেন যে কেতুর পরে, তখন মনে করেন যে আমরা এটা ধরতে পারি। আমরা লোকটা খাওয়া দাওয়া কমায় বিভিন্ন ধরনের লোকটা মনে করেন দেখা দিছে এবছর মনে করেন বেশি, গরুর উপরে চাপ বেশি। আপনাদের এই বাথানে তো অনেক খামারি আছে এবং আপনাদের অনেক সুবিধা অসুবিধা আছে। আমাদের এই মিঠামইন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা স্যারের কাছ থেকে আমরা একটু জেনে নিতে চাচ্ছি যে এই বাথানের বাস্তব চিত্র। স্যার, আপনি একটু আসেন আমাদের মাঝে, একটু তাদের সম্পর্কে কিছু বলবেন। মিঠামইন উপজেলার যদি প্রাণী সম্পদের চিত্র আমি বলি, এখানে
এটা আপনারা জানেন যে মিঠামইন উপজেলা একটি হাওর বেষ্টিত এলাকা। জি। এখানে মূলত বছরের 6 মাস পুরোটাই পানির নিচে থাকে এবং বাকি 6 মাস পানি কমে গেলে তারপরে এখানে আবার নতুন করে অন্যরকম এক পরিবেশের সৃষ্টি হয়। জি। তো এখানে মিঠামইনে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা বাতানে এসেছেন। বাতানে যত খামারি রয়েছে, এখানে যদি ধরেন আমি 100 জন খামারির কথা চিন্তা করি, হয়তো 20 জন খামারি থাকবে মিঠামইনের, আর বাকিরা ভৈরব গ্রাম থেকে এসেছে, ভৈরব, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, বাজিতপুর, কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে মিঠামইনে এসে থাকেন। বিশেষ করে যখন পানি শুকাতে থাকে অক্টোবর নভেম্বরের দিকে ওনারা আসেন। এখানে এসে ওনারা ধান চাষের পাশাপাশি এই আপনারা দেখেছেন একটু আগে যে ছোট ছোট ঘর করে এখানে ওনাদের 15টা 20টা গরু ওনারা এটা টাকে করে নিয়ে আসেন। আচ্ছা। এগুলো সব ওনাদের বাড়ি থেকে নিয়ে আসেন এবং এখানে এগুলোকে এই শুকনা জায়গাতে যখন প্রচুর ঘাস হয় প্রাকৃতিক পরিবেশে, হ্যাঁ, দুর্বাজাতীয় ঘাস, এছাড়া এখানে একটা লোকাল ঘাস আছে চাইল্লা ঘাস বলে, এই চাইল্লা ঘাস হয় প্রচুর। এখানে ওনারা প্রাকৃতিকভাবে গরুগুলোকে ছেড়ে দিয়ে লালন পালন করেন। তো এই পরিবেশে এখানে ওনারা থাকেন। এখানে আবার ওনারা সকালবেলা দেখা যাচ্ছে দুধ দোয়ানোর পরে মিঠামইন বাজারে দুধ বিক্রি করে, ওগুলো আবার মিঠামইন, করিমগঞ্জ সহ বিভিন্ন জেলা বা বিভিন্ন উপজেলা পর্যায়ে দুধগুলো চলে যায়। ভাইয়া, এর মানে বুঝতে পারছি আপনাদের এই উপজেলা প্রাণী সম্পদে অনেক সমৃদ্ধশালী এবং খামারিদেরও অনেক অভিযোগ রয়েছে। সরকারের কাছ থেকে আমরা তাদের কি কি সুবিধা দিতে পারি? এখানে আমি একটু আগে আপনাকে বলেছি যে এই আপনি যদি মিঠামইনের চিত্র চিন্তা করেন, মিঠামইনের যারা লোকাল আছে ওনাদেরই এখানে প্রায় লাখখানেকের উপরে, যদি গরুর চিন্তা করি লাখখানেকের উপরে গরু রয়েছে এবং প্রায় 10,000-এর উপরে মহিষ, এরপর ছাগল, ভেড়া সহ হাঁস। আপনারা জানেন যেহেতু হাওর অঞ্চল, প্রচুর হাঁস রয়েছে এখানে, তো প্রচুর। আর এছাড়া এই সময়টাতে যে সময়ে পানি থাকে না, এই সময়টাতে এই যে হাওরের প্রাকৃতিক ঘাস, এগুলোর জন্যই মূলত পুরা কিশোরগঞ্জ জেলা থেকে ওনারা বিভিন্ন পর্যায়ের খামারিরা এখানে গরুগুলো নিয়ে আসেন এবং 6 মাস এখানে ঘর করে ওনারা থাকেন। যে সমস্যাটা মূলত হয় ওনাদের ক্ষেত্রে, ওনারা হয়তোবা আমাদের অফিসের সাথে ওনাদের লিঙ্কেজটা একটু ঘাটতি পড়ে যায়। যেমন অনেক সময় এরকম হয় যে আমরা হাওরে, যেমন আমি নিজে এখানে বারবার এসে সার্ভিস দিচ্ছি, আমার অফিসে যে লোকগুলো আছে ওনারা সবসময় আসেন। এখন ওনারা নিজেরা আবার শিফটিংয়ে আসেন। দেখা যাচ্ছে আজকে হয়তো উনি আছেন, হয়তো উনি 3 দিন 5 দিন পরে ওনার পরিবারের আরেকজনকে পাঠিয়ে দিবেন। কোনো সমস্যা হলে দেখা গেল উনি যাচ্ছেন বা ওনার আশপাশের অন্য খামারির সমস্যা সহ, কিন্তু আমি নিজেই দেখা যাচ্ছে একসাথে 5 জনের প্রেসক্রিপশন করে দিচ্ছি একজনের কাছে। এখন ডোর টু ডোর সার্ভিস দিতে গেলে ওনারা আমাদেরকে খবর দিলে আমরা লোক পাঠাচ্ছি অথবা আমি সশরীরে উপস্থিত থাকার চেষ্টা করি। তো অনেক সময় সেটা না হয়ে উঠলো আমি আবার লোক পাঠাচ্ছি। তো এইভাবে আমরা সার্ভিস দিচ্ছি। আরেকটা বিষয় হলো, এখানে যারা থাকেন অনেকের মনে প্রাণী সম্পদ সম্পর্কে একটা ধারণা আছে যে এটা সারা দেশেই হতে পারে, আমার মনে হয় সেটা হলো ভ্যাকসিন, যে টিকা আমরা দিয়ে থাকি খামারিদেরকে। ওনারা হয়তো মনে করেন যে এটা ফ্রি, ওনারা আশা করেন যে আমরা ফ্রি টিকা দিই। আসলে টিকার তো একটা সরকারি রেট আছে, যেটা আপনারা জানেন, একেবারে চালানের মাধ্যমে আমরা অফিসিয়ালি সেগুলো ব্যাংকে পে করে থাকি। তো এটা ওনারা মনে করেন যে সরকার থেকে আমাদের টিকাটা ফ্রি দেখ, তো আমরা সেটা ফ্রি দিতে পারি না, ও তখন হয়তো ওনাদের মন খারাপ হতে পারে। আরেকটা বিষয় হলো গরুর কৃত্রিম প্রজননের বিষয়ে যদি আসেন, ওনারা হাওরে থাকেন, ওনারা মনে করেন যে কৃত্রিম প্রজননটা হয়তো বা ফ্রি, কিন্তু আপনারা জানেন এটারও একটা সরকারি রেট আছে। তখন যখন একটা লোক আসে হয়তো ওনাদেরকে কিছু পে করতে হয়, ওনারা মনে করে যে আমাদের কাছ থেকে টাকা নিল। আসলে বিষয়টা এরকম না, সরকারের যে অংশটা ফ্রি সেটা ওনাদেরকে ফ্রি দেওয়া হয়, আর যে অংশটা আপনার টাকা দিতে হবে এটা সরকারের রেট আছে, ওই রেট অনুসারে আমাদেরকে টাকা নিতেই হবে, কারণ ওটা আমাদেরকে ব্যাংকে চালানোর মাধ্যমে সব টাকা পরিশোধ করতে হয়। এটা হয়তো অনেকে জানে না, বা আমরা প্রচুর লোকজনকে প্রশিক্ষণ দিয়ে থাকি, আপনারা জানেন, প্রচুর খামারিদেরকে। এছাড়াও আমাদের যত লোকজন আছে ফিল্ডে কাজ করে, সবাই ওনাদেরকে বললেও হয়তো সবাই শুনে না, বা কারো মনে থাকে না, বা গুরুত্ব কম দেওয়ার কারণে অনেক সময় হয়তো বুঝতে পারে না, যে কারণে এটা একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এর মানে বুঝতে পারছি আমাদের দেশের খামারিদের সঙ্গে প্রাণী সম্পদের মাধ্যমে সরকারের সাথে একটা মেলবন্ধন তৈরি করা দরকার। তো তাদের যে সুবিধা অসুবিধাগুলো আছে এগুলো আমাদের দেখতে হবে। তো চাচা, আপনার সাথে আরও অনেক কথা বলবো, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক। এবার আপনাদের জন্য রয়েছে কৃষি বাজার সেগমেন্ট। আমাদের কৃষি ও কৃষ্টি।
চাচা, আপনি তো বেশ কিছুদিন ধরে এই বাথানে আছেন, তো আপনার এই বাথানে কয়টা গরু আছে? বাতানে আমার 16টা গরু আছে। আচ্ছা, এর মধ্যে গাভী আছে কয়টা? গাভী 3টা। আচ্ছা, আপনি কি শুধু গরু পালনই করেন নাকি গরুর সাথে আপনার ছাগলও আছে? না, গরু আছে, এবারে ছাগলও আছে। আচ্ছা, আপনি যে গরুগুলো পালন করছেন, গরু গাভীতে যে দুধ হচ্ছে, দুধগুলো আপনি কি করছেন? দুধগুলা আমরা বাতানতে দুধগুলা গলে নে, আচ্ছা, গলের আমরা বিক্রি করি, গলে নে দয়া। চাচা, আপনার যে গরু আছে এই গরুগুলো কি আপনি কি বেচা কেনা করেন নাকি আপনি পালেন শুধু? না, আমরা এই কার্তিক মাসে মানে গরুগুলো আনি, আনার পরে মনে করি আমরা এখানে হাওয়া টাওয়া সারে একটু মোটা তাজা করে আমরা বেচা কিনা করি। জি, বেচা কিনা করি, পরে একবার মনে করি একবারও কিনি, আবার কিনি। এই গরুগুলো কি কুরবানি ঈদের সময় কি হাটে দিয়ে দেন? কুরবানি ঈদের সময় কুরবানি ঈদের সময় মনে করি এখান থেকে পাইলা নিয়ে আসে, পরে কুরবানির মাঝে বেশি বেচা কিনা করি। জি, কিছু এদিকেও বেশি। কেমন দামে আপনি গরুগুলো বিক্রি করেন? মোটামুটি আমরা মোটামুটি পুষে 2 লাখ 2,20,000। আচ্ছা, মানে যেমন দামে কিনেন তার থেকে অনেক টাকায় লাভ দিয়ে বেচতে পারেন? মোটামুটি লাভ হয়। আচ্ছা, আপনি কি প্রথমে কি বাছুর কিনে নিয়ে আসেন, তারপরে আস্তে আস্তে আসলে গরুগুলোকে পেলে বড় করে তারপরে হাটে দেন? এটা হলো যে যেমন কিনে, কেউ কিনে 50,000 টাকা দেয়, কেউ কিনে 1,20,000, যেরকম কিনে এরকম মনে করেন যে টাকা। কত বছর ধরে আপনি কৃষিকাজ করছেন? আমি এখানে প্রায় আজ থেকে 30 বছর ধরে আছি। অনেক বছর ধরে করছেন। আচ্ছা, মূলত আপনার আয়ের উৎস হচ্ছে এটাই? এটাই তো মোটামুটি ভালোই আছে। আমাদের দেশের খামারিরা গ্রামে যারা থাকেন তারা ঘাস খাইয়ে এবং খের খাইয়ে তারা গরু লালন পালন করছেন, কিন্তু এই বাথানের খামারিরা শুধু এখান থেকে ঘাস দিয়ে তারা তাদের গরু লালন পালন করছেন। তো এ সম্পর্কে আপনাদের সুবিধা অসুবিধা কি বলার আছে তাদের নিয়ে? আসলে দেখুন, এখানে শুধু বাথান না, আপনি দেখবেন যে পুরো মিঠামইনের যে চিত্র, পুরো মিঠামইনে প্রচুর এইরকম যে চাল্লা ঘাস বা প্রাকৃতিক ঘাস হয়, যে কারণে যে 6-7 মাস পানি থাকবে না, এই সময়টাতে পুরো মিঠামইনের গরুগুলো মাঠে থাকবে। এই সময় যদি আপনি চিন্তা করেন, অবশ্যই মিঠামইনের খামারিরা লাভবান হবে বেশি, কারণ ওদের কোনো দানাদার খাদ্যের বাড়তি প্রয়োজন পড়ে না, ওরা অনেক টাকা বেঁচে যায়, যে কারণে অবশ্যই ওরা লাভবান হবে বেশি। সরকারের কাছ থেকে আমরা তাদের কি কি সুবিধা দিতে পারি? প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, হাওর অঞ্চলে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প, এরপর প্রাণী পুষ্টি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পগুলো এখানে চালু রয়েছে। এইসব প্রকল্পের মাধ্যমেই কিন্তু আমরা তাদের যে জনবল কাজে লাগাচ্ছি, পাশাপাশি আমরা খামারিদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছি। একই সাথে আমাদের অফিসগুলোতে দেখবেন, অফিস প্রাঙ্গণে আমরা ঘাস চাষ করি, আমরা বিনামূল্যে ঘাসের কাটিং বিতরণ করে থাকি। পাশাপাশি আমরা মোবাইল ভেটেরিনারি ক্লিনিক এর মাধ্যমে আমরা খামারের দূরগোড়া চিকিৎসা সেবা দিয়ে থাকি, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন করে থাকি, ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করে থাকি। এছাড়াও আমরা সবসময় অফিসে বিভিন্ন প্রশিক্ষণে বা মাঠে খামারিদেরকে জড়ো করে উঠান বৈঠকের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে প্রাণী সম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিয়ে থাকি। স্যার, আমরা তো জানি হাওর মানে হচ্ছে পানি, এখানে নির্দিষ্ট সময় পর্যন্ত পানি থাকে, তো আমাদের দেশের খামারিরা তখন কিভাবে তাদের পশুগুলোকে লালন পালন করবে, তারা কিভাবে লাভবান হবে? আপনারা জানেন যে এখানে মে মাস থেকে পানি আসা শুরু হয়, তারপর প্রায় অক্টোবর মাস পর্যন্ত এখানে পানি থাকে। এই সময়টাতে আসলে খাদ্য ক্রাইসিস থাকে এখানে, ওই সময়ে মানুষ খাদ্য হিসেবে খড় ব্যবহার করে, ভুসি এগুলো ব্যবহার করে। তো আমরা যেটি করতেছি, আমাদের প্রাণী পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা প্রতি ইউনিয়নে আমরা বেশ কিছু খামারিকে আমরা সাইলেজ তৈরির জন্য পরামর্শ দিয়েছি এবং তাদেরকে নিয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছি। আমরা একেবারে খামারের বাড়িতে গিয়ে ড্রামে ভরে করা যেতে পারে সাইলেজ, বস্তায় করা যেতে পারে, মাটিতে পুঁতে ঘাস পুঁতে রেখে করা যেতে পারে, আমরা সাইলেজের প্রশিক্ষণ দিয়েছি এবং প্রতিনিয়ত দিচ্ছি, যার মাধ্যমে দেখবেন এখানে যখন এই ঘাসগুলো অনেক বড় হয়ে যায়, পানি আসলে কিন্তু ওই ঘাসগুলো নষ্ট হয়। আমরা এক তো হাওরে আপনারা দেখেছেন প্রচুর ভুট্টা চাষ হয়, ভুট্টাকে সাইলেজ হিসাবে ব্যবহার করি। আরেকটা হচ্ছে এখানকার যে চাইল্লা ঘাস, যেটা লোকাল ঘাস, আমরা সেটাকেও এখন সাইলেজ তৈরির মাধ্যমে সংরক্ষণ করার চেষ্টা করছি এবং আমরা অনেকাংশে সফল। অনেক খামারি এখন সাইলেজ উৎপাদন করছে, তারা আশা করি এই প্রযুক্তিটা পুরো মিঠামইনে ছড়িয়ে যাবে, হাওর অঞ্চলে ছড়িয়ে যাবে, তারা এই সাইলেজ পদ্ধতি ব্যবহার করে আর খাদ্য সংকট ভবিষ্যতে ইনশাল্লাহ আর থাকবে না।
আমাদের দেশের কৃষক এবং খামারিরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের খাদ্যের চাহিদা পূরণ করছে, কিন্তু আমরা তাদের ন্যায্য মূল্য দিতে পারছি না। তাদের এ নিয়ে অনেক অভিযোগ রয়েছে। আমরা তাদের এই অভিযোগগুলো তুলে ধরতে চাই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সরকারের কাছে। সরকার যেন তাদের এই অভিযোগগুলো পূরণ করেন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো এক সফল কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে। আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনারা আপনাদের সফলতার গল্প তুলে ধরতে পারেন RTVর এই নাম্বারে 01878184077। দর্শক, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো এক সফল কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।